দ্বিতীয় বিষয় হচ্ছে আচ্ছা, এরপরে আমরা একটা চূড়ান্ত একটা প্রমাণ দেব, উদাহরণ দেব, যেখান থেকে আমাদের এই যে দাবি, এই দাবিটা আসলে পুরোপুরি প্রমাণিত হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে প্রোটিন ফোল্ডিং বা প্রোটিনের ভাঁজ। তো যে কোনো একটা যৌগ পদার্থ বা যৌগিক পদার্থ সবসময় তার নিম্ন বিভব শক্তির দিকে অগ্রসর হতে চায়। তো একটা কার্বন ডাইঅক্সাইডের অণু কেন তৈরি হয়? কারণ কার্বন এবং অক্সিজেন তারা যখন পরস্পর একত্রিত হয় তখন তাদের নিজস্ব তারা বিভব শক্তির কারণে খুব আনস্টেবল থাকে। এই কারণে তারা একটা স্টেবল পজিশনে যেতে চায়, নিম্ন বিভব শক্তির দিকে যেতে চায়, এবং তারা তার উপর পরস্পর যুক্ত কার্বন ডাইঅক্সাইড গঠন করে। এটা খুবই একটা সহজ স্ট্রেট ফরওয়ার্ড একটা মানে কি বলা যায় ব্যাখ্যা। আর এরকম একটা ছোট সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যাখ্যা করা খুবই সহজ, কারণ এখানে শুধুমাত্র একটা কার্বন আর দুটো অক্সিজেনের পরমাণু অংশ নিয়েছে। তো তাদের শুধু সাধারণত আপনার একটা মাত্রই সর্বনিম্ন শক্তির বিভব থাকতে পারে, শক্তির অবস্থা থাকতে পারে, বিভব শক্তির অবস্থা থাকতে পারে। কিন্তু প্রোটিনের ক্ষেত্রে বিষয়টা এরকম না। প্রোটিনের ক্ষেত্রে আসলে এরকম সম্ভাব্য কাঠামো অসংখ্য, ঠিক আছে? এবং প্রোটিনকে হ্যাঁ আপনি একটা নির্দিষ্ট মাধ্যমে রাখলে অন্যান্য কেমিক্যালের উপস্থিতিতে সে হয়তো তার ভাঁজ কিছুটা খুলে ফেলবে কিংবা ভাঁজ কিছুটা পরিবর্তিত হবে, কিন্তু তাকে তার স্বাভাবিক অবস্থায় ফেরত নিলে সে আবার পুনরায় তার ভাঁজ যেটা ছিল, ফোল্ডিং যেটা ছিল, সেটা 3D স্ট্রাকচার বা ত্রিমাত্রিক অবস্থা, ত্রিমাত্রিক কাঠামো সেটা ফিরে পাবে। এবং প্রোটিনের মতো একটা জটিল অণুর জন্য আসলে এরকম আর কি অসংখ্য নিম্ন বিভব শক্তির অবস্থা থাকে, নিম্ন বিভব শক্তির একটা সীমা থাকে, এবং এই প্রত্যেকটা নিম্ন বিভব শক্তির সীমা আসলে পরস্পরের সমান। এবং এটা আসলে শুধুমাত্র যে তাত্ত্বিকভাবে সত্য তা না, গাণিতিক বিভিন্ন হিসাব নিকাশ আছে যেগুলো ডিএনএ এনকোড করে এমন অ্যামাইনো অ্যাসিডের লিনিয়ার সিকোয়েন্সের উপরে চালিয়ে দেখা গিয়েছে যে সমস্ত ক্ষেত্রে আসলে অনেক বেশি সমাধান পাওয়া যায়।